নমস্কার, জয়েস বেঙ্গল। রিসেন্টলি কার্লোস কুয়াদ্রাতের একটা ইন্টারভিউ শুনলাম, খুব ইন্টারেস্টিং মনে হলো আমার। আমি শুনতেই থাকি, এটাই আমার কাজ, শোনা এবং বলা। যেটা শুনে আমার মনে হলো যে কার্লোস কুয়াদ্রাত তার ফেলে আসা যে সিজনটা ছিল সেইটা সম্পর্কে কি নিজের মধ্যে অ্যানালিসিস করেছে সেটা উনি বলার চেষ্টা করেছেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে উনি একটা কথা বলেছেন যে আমার টিমটা রেডি ছিল, কিন্তু হঠাৎ করে কিছু প্লেয়ারকে আমি হারিয়ে ফেললাম, তার ফলে সমস্ত কিছু গড়বড় হয়ে গেল। আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। এবং কনসিস্টেন্সি, ঠিক আছে, ধারাবাহিকতাই হচ্ছে সাফল্যের মূল রসদ। এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। ইস্টবেঙ্গল 5টা সিজনে 5 রকম কোচ পেয়েছে। কার্লোস কুয়াদ্রাত বলছে আমি বোধহয় প্রথম কোচ যিনি সেকেন্ড সিজনটা শুরু করতে পারবো। একদম বাস্তব কথা। ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা কেন সেই পর্যায়ে যায়নি, এবার আস্তে আস্তে কেন তৈরি হচ্ছে, এটা তার উত্তর। এবং এটার সঙ্গে যদি আপনারা তুলনা করেন একটা, দেখবেন উত্তর আরও ভালোভাবে পাবেন। যেমন ধরুন, ইস্টবেঙ্গলের রিজার্ভ দল বিনো জর্জের হাতে তৈরি হয়েছে সম্পূর্ণরূপে। বিনো এদিক ওদিক থেকে খেলোয়াড় নিয়ে এসছেন, এখানকার কিছু খেলোয়াড় ছিল, সব মিলিয়ে তৈরি করেছেন। এবং বিনো জর্জ সেই টিমটাকে প্রতিমার মতো তৈরি করেছে। আজ ভালো যে খেলাটা আপনাদের উপহার দিচ্ছে সেই দলটা, এটা তারই ফসল। এবার দেখুন, একটা টুর্নামেন্ট জেতা বা টুর্নামেন্টের ফাইনালে গিয়ে হেরে যাওয়া বা একটুর জন্য না জেতা, এগুলো হচ্ছে কনসিকুয়েন্স, এগুলো হতেই পারে, তাই না? কিন্তু ভালো ফুটবল দেখে আপনি বিচার করবেন যে না, এইটা সেইটাই যেটা আমরা চেয়েছিলাম। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম ভালো ফুটবল খেলছে। কলকাতা লিগ জিতবে কি জিতবে না সেটা সময়ের অপেক্ষা, সেটা সময় জবাব দেবে। কিন্তু দে আর প্লেইং আ ভেরি গুড ফুটবল, যেটা তারা আমাদের উপহার দিচ্ছে। কিন্তু উল্টো দিকে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম ইন প্যাচেস ভালো ফুটবল খেলেছে শেষ মৌসুমে, বেশিটা সময় ভালো ফুটবল খেলতে পারেনি। এই বছরের শুরুতেও কিন্তু হতাশজনকভাবে শুরু হয়েছে। এইটার উত্তর কার্লোস কুয়াদ্রাত দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার যেটা বক্তব্য, আমার মনে হয় কিছু কথা উনি বলতে পেরেছেন, কিছু কথা উনি বলতে পারেননি বা বলেননি। হয়তো হতে পারে যে সাংবাদিক তাকে প্রশ্নগুলো করছিলেন, তিনি তাকে সেই প্রশ্নটা করেননি, বা সেই প্রশ্নটা ছিল উত্তর দেওয়ার তিনি সুযোগ পাননি কারণ পরিসরটা কম ছিল। এটা হতে পারে, এটা হতেই পারে। আসুন কিছু আলোচনা আমরা করি বা করার চেষ্টা করি অ্যাটলিস্ট। প্রথম কথা এই যে কার্লোস কুয়াদ্রাত বলছেন যে স্টেবিলিটি, কনসিস্টেন্সি, এইটা যদি থাকে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলতে পারবে, যেটা একেবারেই ছিল না। এবং শেষ 5 বছরে বোধহয় যেভাবে কোচ বদল হয়েছে, উনি বোধহয় এমন কোচ যিনি দ্বিতীয় মৌসুমটা পাচ্ছেন। ওনার বক্তব্য হচ্ছে ফরেন প্লেয়ার্সদের মধ্যে একটা কনসিস্টেন্সি উনি রাখতে পেরেছেন। উনি ক্লেটন, সাউল ক্রেসপো, হিজাজিকে রিটেন করেছেন, যারা পুরনো ফরেন প্লেয়ার, নতুন রিক্রুটমেন্ট এসছে। এছাড়া ভারতীয় ফুটবল দলের অনেক ফুটবলার রয়েছে উনি বলছেন, নেমলি নন্দ, মহেশ, লালচুং নোংরা, আনোয়ার আলী, জিকসন, এদের কথা। এটা একটা ভালো দিক। উনি বলছেন যে আমি কনসিস্টেন্সি এভাবে তৈরি করছি। এবং ইস্টবেঙ্গল কেন সাফল্যটা পেল না, উনি দেখাচ্ছেন যে দেখুন, খুব ঠিক কথা, এটা নিয়ে আমি তো অন্তত একমত। আপনাদের কি মতামত আমি জানি না, নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। ইস্টবেঙ্গল গত মরশুমে ডুরান্ড কাপ থেকে যখন খেলা শুরু করলো, তখন একটা টেমপ্লেট নিয়ে খেলতে লাগলো।
পুরো ডুরান্ড কাপটায় ভালো পারফরমেন্স করার পর ফাইনালে হার হলো, এবং তার থেকেও সব থেকে খারাপ বিষয় যেটা হলো ফাইনালে হারের পরে, সেটা হচ্ছে জর্ডন এলসের মতো নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার, যাকে কিনা ইতিমধ্যেই আমরা আলোচনা করতে শুরু করেছিলাম যে ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট ফরেন রিক্রুটমেন্ট এই রিসেন্ট পাস্টে, এবং এই প্লেয়ারটা কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবে। যেরকমভাবে ও খেলাটা খেলতে শুরু করেছিল, সেই প্লেয়ারটা চোট হয়ে যাওয়া, সেই প্লেয়ারটা সিজন আউট শুধু হলো না, ইস্টবেঙ্গলে হয়তো আর কখনো ফিরেও আসবে না, চান্স নেই। এইটাকে ধরে কার্লোস কুদরত বললেন যে এই যে ধাক্কাটা আমি খেলাম, আইএসএল এর প্রথম কয়েকটা ম্যাচে আমি ধাক্কা খেয়ে গেলাম, কারণ আমার একটা সেট টিম যেটা ডুরান্ডে তৈরি করেছিলাম আইএসএল এ, সেটা কিন্তু শুরুতেই কয়েকটা ম্যাচ ধাক্কা খেল। বেশ, তারপর হিরাজি মাহের এলো, আস্তে আস্তে আইএসএল এ নিজেকে তৈরি করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। ম্যাচের পর ম্যাচ না জেতা থাকলেও হার হচ্ছে না, ড্র হচ্ছে, গোল খাওয়া হচ্ছে না। সুপার কাপ এলো, সুপার কাপে ইস্টবেঙ্গল দারুণ পারফরমেন্স করলো, 12 বছর পর কাপ জয় করলো, কিন্তু সেখানে সমস্যা একটা দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে দুই নির্ভরযোগ্য ফুটবলার, এক হচ্ছে পার্দো লুকাস এবং দুই হচ্ছে সাউল ক্রেসপোর চোট হয়ে গেল। কোচ বলতে এটা সব থেকে বড় একটা ধাক্কা হলো, যে আমাদের যে উইনিং ডায়নামিক্সটাকে সেটা নষ্ট করে দিল। নতুনভাবে টিম রিবিল্ড করে আমরা যখন আবার আইএসএল ফিরে এলাম, তখন আমরা এই উইনিং ডায়নামিক্সটাকে খুঁজে পাইনি। সুপার কাপের পরে কিন্তু ইস্টবেঙ্গলকে যেভাবে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, সেই ডায়নামিক্সটাকে আমরা কিন্তু আর আইএসএল রেপ্লিকেট করতে পারিনি। তার ফলে আমাদের সাফল্য আইএসএল অধরা থেকে গেল। এটা কোচের বক্তব্য, এবং কোচ আশাবাদী তার ডিফেন্স লাইন নিয়ে। আনোয়ার আলী এবং হেক্টর উৎসেকে সামনে রেখে উনি খেলতে চান, ইত্যাদি ইত্যাদি। এটা তো কোচ বলেছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের। আমার মনে হয় কোচ একটা কথা বলেননি, হয় বলেননি, নয় বলতে চাননি, নয় বলতে চেয়েছিলেন, হয়তো পরিসর কম বলে উঠতে পারেননি, বা যাই হোক না কেন, এটা কোচ নিশ্চয়ই মানবেন বলে আমার ধারণা। সেটা হচ্ছে এখানে ইস্টবেঙ্গলের বা কোচেরও কিছু ভুল ছিল। যখন খেলোয়াড় পরিবর্তন করা হচ্ছে, সেই মানের বা তার থেকে ভালো মানের খেলোয়াড় আমরা আনতে পারিনি। আমাদের দরকার ছিল একজন প্লে মেকার, কারণ কি বোর্জা হেরেরাকে দিয়ে সেই দায়িত্বটা পালন করা যাচ্ছিল না। বোর্জা হেরেরাকে আমরা ছেড়ে দিই এফসি গোয়ার হাতে, আর আমরা প্লে মেকার হিসেবে যাকে নিয়ে এলাম ভিক্টর ভাস্কুয়েজ, সে মহান খেলোয়াড়, তার নিজের দিনে ছিল, কিন্তু ফুটবল ডেটা শেষ করে সে এসছে। এখানে এসে তার নিজেরকে কিছু দেওয়ার ছিল না, এবং সবথেকে বড় কথা সেই উত্তরটা আমরা পাইনি যে বোর্জা হেরেরাকে কোচ কি আদৌ ছাড়তে চেয়েছিল। কোচ কিন্তু সেই সময় বলেছিল ও খেলতে চেয়েছে ম্যানলোর আন্ডারে, মানে এফসি গোয়ার তৎকালীন কোচের আন্ডারে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, খেলতেও চাইছিল না। বোর্জা কিন্তু আস্তে আস্তে নিজের খেলাটাকে তৈরি করছিল ইস্টবেঙ্গলে। সুপার কাপের ফাইনালটা দেখেছেন, বোর্জার কৃতিত্বকে আপনি অস্বীকার করতে পারেন যে ওই ফাইনাল জেতার পিছনে ক্লেটন আর বোর্জার যা কৃতিত্ব ছিল। বোর্জা হেরেরাকে আমরা ছেড়ে দিয়ে ওর থেকে ভালো প্লেয়ার আনতে গিয়ে আনতে পারিনি, এটা কিন্তু কোচ বলেনি। আর এটাও আমরা জানতে পারিনি কোচ কি সত্যিই বোর্জাকে ছেড়ে দিতে চাইছিল, না লেফট উইঙ্গার হিসেবে রেখে দিতে চাইছিল। এটা আনআনসার্ড একটা জায়গা। 2 নম্বর জায়গা যেটা আমার মনে হয়েছিল, যে পার্দো লুকাস যখন চলে গেছিল, তখন তার জায়গাতে ভালো খেলোয়াড়, সেরকম খেলোয়াড় আমরা পাইনি। 3 নম্বর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে জাভি সিভিয়েরো টোরো, যে সেন্টার ফরওয়ার্ডকে আমরা গোল করার জন্য নিয়ে এসেছিলাম, সেই সেন্টার ফরওয়ার্ড নিজের কি বলবো যোগ্যতা অনুযায়ী খেলাটা খেলতে পারেনি।
তার জায়গাতে আমরা যাকে নিয়ে এলাম তার থেকে আমরা কোনো সার্ভিসই পাইনি। ফেলিসিও ব্রাউন হয়তো নিজের দিনে খুব বড় ফুটবলার হতে পারেন, অনেক বড় বড় লিগে অনেক বড় বড় কাজ করে এসছেন, কিন্তু আমাদের এখানে উনি কিছুই করতে পারেননি। এই যে ভুলগুলো ছিল, এবং সব থেকে বড় কথা, ইয়াগো ফালকে সিলভার মতো একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল রিক্রুট করতে গিয়ে অনেক সময় লাগিয়ে গেল, তাকে আনা গেল না। এবং আমরা যখন নতুন খেলোয়াড় রিক্রুট করছি তখন প্রায় উইন্টার ট্রান্সফার উইন্ডো শেষের মুখে। এই যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো কার তরফে ছিল? কি কোচের তরফে ছিল, নাকি আমাদের টিম ম্যানেজমেন্ট বা রিক্রুটিং টিমে যারা আছে, সিইও ইত্যাদি ইত্যাদি, সিটিও তাদের তরফে ছিল? এই উত্তরগুলো কিন্তু আমরা পাইনি। এই বিষয়গুলো কিন্তু সমাধিকভাবে ইস্টবেঙ্গলের পারফরমেন্সকে ধাক্কা মেরেছে। কোচ যে বলছেন স্টেবিলিটি, কনসিস্টেন্সি, একদম সত্যি কথা বলছেন। খেলোয়াড় চোট আঘাতগ্রস্ত হয়েছে, একদম সত্যি কথা বলছেন। কিন্তু তার সঙ্গে উনি যেটা আরও বলতে পারতেন, বা বলতে হয়তো চাননি বা বলেননি, বা তাকে বলতে দেওয়া হলো না, যাই কারণ থাকুক না কেন, সেগুলো হচ্ছে এই বিষয়গুলো, যেগুলোর উত্তর কিন্তু আজও নেই। এবং সব থেকে বড় কথা, এবছর ইস্টবেঙ্গল যেভাবে ক্যাম্পেইনটা শুরু করেছে, সেটা দেখে মনে হচ্ছে না যে ইস্টবেঙ্গল 45 দিন একটা প্রি সিজন কমপ্লিট করেছে। ফিটনেসের অভাব মনে হচ্ছে। আশা করা যায় এই বিষয়গুলো কিন্তু আইএসএলে যখন ইস্টবেঙ্গল খেলতে নামবে তখন স্পষ্ট হয়ে উঠবে না। আমাদের ডিফেন্সে সমস্যা রয়েছে, আনোয়ার হেক্টর উৎসে এলে সমস্যা মিটে যাবে, কিন্তু আনোয়ার কবে আসবে না আসবে সেই সব উত্তর আমরা এখনও জানি না। আমাদের সাইড ব্যাক নিয়ে সমস্যা হয়েছে, কোচ নতুন খেলোয়াড়দের হয়তো ট্রাই করবেন, সমস্যা মিটে যাবে, কিন্তু সব কিছুর পরেও ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতো খেলতে হবে। আজ রিজার্ভ টিমের মধ্যে লাল হলুদ জার্সি পরে যে অ্যাগ্রেসিভ মেন্টালিটিটা দেখা যাচ্ছে, আমাদের সিনিয়র টিমে অনেক বড় বড় ভালো খেলোয়াড়দের মধ্যে সেটা দেখা যাচ্ছে না। কোচ আশা করি সেই বিষয়গুলো দেখবেন। বক্তব্য ছিল এটাই। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল। ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। জয় ইস্ট বেঙ্গল।